বাংলায় স্বাগত। ঠিক সকাল ৯টায় নজরে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো, আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ। দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কোন অভিযোগের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে? তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ ২০২১ সালের একটি ভোট পরবর্তী হিংসা মামলা রয়েছে। সেই মামলায় পরবর্তীতে লক্ষ্য করা যায় তার নাম কিন্তু জড়িয়ে এসেছিল এবং সেক্ষেত্রে একাধিক ব্যবস্থা পুলিশ দিলেও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভোট পরবর্তী হিংসায় প্রসেনজিৎ বিশ্বাস তাকে আত্মঘাতী হয়েছিলেন। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে, এমনটাই খবর। এবং গতকাল রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা, যদিও পরিবারের পক্ষ থেকে তার দাবি করা হচ্ছে এখনো পর্যন্ত এরকম খবর তাদের কাছে নেই, কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে আটক করেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনো একটি মামলা, সেই মামলাতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দেবরাজ চক্রবর্তীর যে উত্থান গোটায় দেখা গেছিল যে প্রথমে তিনি পূর্ণেন্দু বসু যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন তার আত্মসহায়ক ছিলেন, পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের টিকিটে তিনি কাউন্সিলর হন এবং তার পরবর্তীতে তৃণমূলে যোগদান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তারপরেই কিন্তু ব্যারাকপুর যে সাংগঠনিক, সেই সাংগঠনিক দায়িত্ব তিনি একবারে এক হাতে সামলেছিলেন। রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর থেকে শুরু করে দমদম গোটা এলাকা তিনি কন্ট্রোল করতেন। এবং ভোটে যে ২০২৬ নির্বাচনে যে হার, তার পরবর্তী থেকেই তিনি কিন্তু বাড়িতে ছিলেন না, এমনটাই জানতে পারা যাচ্ছে। এর পরবর্তীতেই গতকাল রাতের বেলা তাকে একটি জায়গা থেকে ডাকা হয় এবং সেখান থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই খবর। পুরনো একটি মামলা ২০২১-এ, সেই মামলায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রের উপর জানা যাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। বিধাননগর পুলিশের পক্ষ থেকে যেমন কোনো মন্তব্য করা হচ্ছে না, কিন্তু সূত্রের উপর খবর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে। এবং পুরনো ২০২১ সালের যে মামলা, সেই মামলাতেই তাকে আটক করা হয়েছে এবং একাধিক তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, থানায় কোনো অভিযোগ না হলেও মনে করা হচ্ছে এই যে অভিযোগ রয়েছে তার পাশাপাশি আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ। দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ। ২১-এ বিজেপি কর্মীর মৃত্যু মামলায় জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, একবার স্পষ্ট করতে চাইবো তাকে কখন থেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ কি মনে করছে এই যে অভিযোগ, সেই অভিযোগে তিনি কিভাবে যুক্ত? দেখো, ২০২১ সালের যে ভোট পরবর্তী হিংসার ঘটনা, সেখানে কিন্তু বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাস এই মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল ভোট পরবর্তী হিংসার জেরেই কিন্তু এই গোটা মৃত্যুর ঘটনা। এবং এর পরবর্তীতে ২০২৬ সালে যখন এই বিধানসভার নির্বাচন গেল, সেক্ষেত্রে কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি যিনি বর্তমানে এখানকার বিজেপি বিধায়ক, তিনি কিন্তু জানিয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু ফাইল ওপেন হবে এবং পরবর্তী ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা তিনি বারবার এই মন্তব্য করেছিলেন দেখা গেল। এবং তরুণজ্যোতি তেওয়ারির একটি পোস্ট গতকাল রাতের বেলা, সেখানেও কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ তিনি মন্তব্য করেছিলেন। তার পরবর্তীতে জানা যাচ্ছে দেবরাজ চক্রবর্তী যিনি তৃণমূল নেতা, দমদম ব্যারাকপুর যে সাংগঠনিক যে যুবর দায়িত্বে রয়েছেন এবং বিধাননগর পৌর নিগমে তিনি একজন এমআইসি পদে রয়েছেন এবং তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভোটের পরবর্তী ক্ষেত্র থেকে দেখা গেছিল বাগুইআটি যে এলাকা তার বাড়ি, সেখানে তিনি থাকছিলেন না, কিন্তু গতকাল রাতের বেলা একটি জায়গা থেকে তাকে ডাকা হয় এবং সেখান থেকেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই খবর। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ২০২১ সালের এই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একাধিক অভিযোগ হলেও থানায় কিন্তু কোনো অভিযোগ দায়ের হয়নি। সেক্ষেত্রে পুরনো যে মামলা রয়েছে, সেই মামলা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো মামলা ইতিমধ্যেই সেখানে দায়ের হচ্ছে কিনা, এই গোটা বিষয়টা পুলিশের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য নয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে তাদের কাছে তথ্য নেই, কিন্তু যে খবর পুলিশ সূত্র মারফত তাকে ২০২১ সালে ভোট পরবর্তী যে হিংসা, প্রসেনজিৎ বিশ্বাস যে আত্মঘাতী ঘটনা, পরবর্তী ক্ষেত্রে বিজেপির অভিযোগ, সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ অনুপ। প্রায় ৩.৫ মাস ধরে লুকোচুরি, জয় কান্দার, শান্তনু সিনহা বিশ্বাসের পরে এবার ইডির হাতে বন্দী সোনা পাপ্পু। জমি জালিয়াতি থেকে তোলাবাজির অভিযোগ। ২৮ মে পর্যন্ত ইডি হেফাজতে সোনা পাপ্পু। তাকে জেরা করে তদন্তের জাল গোটাতে চায় ইডি। ইডির হাতে সোনা, জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার ইডির হাতে সোনা পাপ্পু।
জমি জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে সোমবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার ইডির। কাকুলিয়া কাণ্ডের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে সোমবার ইডির অফিসে হাজির হন কসবার ত্রাস সোনা পাপ্পু। সোমবার সিজিওতে ঢোকার মুখে সব অভিযোগ অস্বীকার। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 10 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে তোলাবাজি, এলাকা দখল, বেআইনি নির্মাণ থেকে গুন্ডাগিরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে সোনা পাপ্পুর ডাক্তারি পরীক্ষা হয়। জিজ্ঞাসাবাদের আগে সোমবার নিজেকে নির্দোষ দাবি করলেও গ্রেফতার হতেই চুপ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের সামনে রা কাটেননি সোনা পাপ্পু। তাকে দেখে চোর চোর স্লোগানও দেয় জনতা। মঙ্গলবার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় সোনা পাপ্পুকে। সেখানেই সোনা পাপ্পুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করে ইডি। আদালতে ইডি আইনজীবী সওয়াল করেন, এই ব্যক্তি সমাজ বিরোধী, জমি দখলের দায়িত্বে ছিল, শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের হয়ে কাজ করত, জোর করে খুব কম দামে জমি বিক্রি করতে বাধ্য করত। পুলিশের এফআইআরে নাম ছিল, ইসিআইআরেও নাম আছে। বাড়িতে তল্লাশিতে বেআইনি আগ্নেয়াস্ত্র মেলে। স্ত্রীর নামে অস্ত্র কিনেছিল জয় কামদারের থেকে। 30টি বেআইনি সম্পত্তি আছে এদের নামে। কসবায় 7 কোটি টাকার সম্পত্তি 1.5 কোটি টাকায় কিনেছিল। তদন্তে অসহযোগিতা করেছেন বারবার, সমন পেয়েও আসেননি। 2 কোটি 14 লক্ষ নগদে জমা পড়েছিল এসপি কনস্ট্রাকশন সংস্থার নামে। অন্য সংস্থায় জমা পড়ে 15 কোটি টাকা। স্ত্রীর নামে থাকা সংস্থায় জমা পড়ে 6 কোটি। এটা 3P কেস, পুলিশ, প্রমোটার, পারসিকিউটর অর্থাৎ নির্যাতনকারী। ইডির অভিযোগের বিরোধিতা করেন সোনা পাপ্পুর আইনজীবী। পাল্টা সওয়ালে তিনি বলেন, ইডি যে 4টি মামলার তদন্ত করছে তার একটিতেও হিসেব বহির্ভূত আয়ের অভিযোগ নেই। তল্লাশিতে পাওয়া আগ্নেয়াস্ত্রর বৈধ লাইসেন্স আছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাবার সময় থেকে ব্যবসা, শুধু নিজের ব্যবসা বাড়িয়েছেন, প্রমোটিং ব্যবসায় নেমেছেন। আদালতে জানান সোনা পাপ্পুর আইনজীবী, এই মামলায় যে গ্রাউন্ড অফ অ্যারেস্ট দিয়েছিল তাতে কোনো প্রেডিকেট অফেন্স মেড আউট হয়নি এবং প্রসিড অফ ক্রাইমের জন্য যে এলিমেন্টসগুলো লাগে ইডি কেসে পিএমএলএতে সেগুলো এখনো পর্যন্ত কোনো যোগসাজশ করতে পারিনি। তা আমাদের তরফ থেকে ছিল যে আমাদের এগেনস্টে যে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশনগুলো বেসলেস। সব কটা এফআইআর ওনার নাম আছে। ওনার বাড়িতে ইলিগাল আর্মস পাওয়া গেছে এবং একটা আর্মস পাওয়া গেছে যেটা উনি কামদারের কোম্পানির থেকে কিনেছিলেন। তার 15 দিন পরেই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা গেছে যে ওনার কাছে ক্যাশে প্রায় 1.5 কোটি টাকা জমা হয়েছে আর ওভার 2.5 ইয়ার্স প্রায় 16-17 কোটি মানে হেভি ট্রানজাকশন হয়েছে এবং অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে আন্ডার ভ্যালু। সুতরাং এই আন্ডার ভ্যালু প্রপার্টি কেনা হয়েছে ভয় দেখিয়ে। এটা পুরো একটা ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল। তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো, যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পুর এই নেক্সাসে আরো কে জড়িয়ে? কতদূর বিস্তৃত এই চক্র? পিছনে বড় মাথা কারা? সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি। নিউজ 18 বাংলা। স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো, আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ। দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কোন অভিযোগের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে?
তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ 2021 সালের একটি ভোট পরবর্তী হিংসা মামলা রয়েছে, সেই মামলায় পরবর্তীতে লক্ষ্য করা যায় তার নাম কিন্তু জড়িয়ে এসেছিল এবং সেক্ষেত্রে একাধিক ব্যবস্থা পুলিশ নিলেও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভোট পরবর্তী হিংসায় প্রসেনজিৎ বিশ্বাস তাকে আত্মঘাতী হয়েছিলেন। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে, এমনটাই খবর। এবং গতকাল রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা, যদিও পরিবারের পক্ষ থেকে তার দাবি করা হচ্ছে এখনো পর্যন্ত এরকম খবর তাদের কাছে নেই, কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে আটক করেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনো একটি মামলা, সেই মামলাতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দেবরাজ চক্রবর্তীর যে উত্থান গোটায় দেখা গেছিল যে প্রথমে তিনি পূর্ণেন্দু বসু যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন তার আত্মসহায়ক ছিলেন, পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের টিকিটে তিনি কাউন্সিলর হন এবং তার পরবর্তীতে তৃণমূলে যোগদান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তারপরেই কিন্তু ব্যারাকপুর যে সাংগঠনিক, সেই সাংগঠনিক দায়িত্ব তিনি একবারে এক হাতে সামলেছিলেন। রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর থেকে শুরু করে দমদম গোটা এলাকা তিনি কন্ট্রোল করতেন এবং ভোটে যে 2026 নির্বাচনে যে হার তার পরবর্তী থেকেই তিনি কিন্তু বাড়িতে ছিলেন না, এমনটাই জানতে পারা যাচ্ছে। এর পরবর্তীতেই গতকাল রাতের বেলা তাকে একটি জায়গা থেকে ডাকা হয় এবং সেখান থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই খবর। পুরনো একটি মামলা 2021-এ, সেই মামলায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রের উপর জানা যাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি, বিধাননগর পুলিশের পক্ষ থেকে যেমন কোনো মন্তব্য করা হচ্ছে না, কিন্তু সূত্রের উপর খবর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে। এবং পুরনো 2021 সালের যে মামলা, সেই মামলাতেই তাকে আটক করা হয়েছে এবং একাধিক তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, থানায় কোনো অভিযোগ না হলেও মনে করা হচ্ছে এই যে অভিযোগ রয়েছে তার পাশাপাশি আটক তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ। দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ। 21-এ বিজেপি কর্মীর মৃত্যু মামলায় জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, একবার স্পষ্ট করতে চাইবো তাকে কখন থেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ কি মনে করছে এই যে অভিযোগ, সেই অভিযোগে তিনি কিভাবে যুক্ত? দেখো, 2021 সালের যে ভোট পরবর্তী হিংসার ঘটনা, সেখানে কিন্তু বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাস এই মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল ভোট পরবর্তী হিংসার জেরেই কিন্তু এই গোটা মৃত্যুর ঘটনা। এবং এর পরবর্তীতে 2026 সালে যখন এই বিধানসভার নির্বাচন গেল, সেক্ষেত্রে কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি যিনি বর্তমানে এখানকার বিজেপি বিধায়ক, তিনি কিন্তু জানিয়েছিলেন প্রসেনজিৎ বিশ্বাস যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনার কিন্তু ফাইল ওপেন হবে এবং পরবর্তী ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা তিনি বারবার এই মন্তব্য করেছিলেন দেখা গেল। এবং তরুণজ্যোতি তিওয়ারির একটি পোস্ট গতকাল রাতের বেলা, সেখানেও কিন্তু ইঙ্গিতপূর্ণ তিনি মন্তব্য করেছিলেন। তার পরবর্তীতে দেখা যাচ্ছে দেবরাজ চক্রবর্তী যিনি তৃণমূল নেতা, দমদম ব্যারাকপুর যে সাংগঠনিক যে যুবর দায়িত্বে রয়েছেন এবং বিধাননগর পৌর নিগমে তিনি একজন এমআইসি পদে রয়েছেন এবং তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভোটের পরবর্তী ক্ষেত্র থেকে দেখা গেছিল বাগুইয়াটি যে এলাকা তার বাড়ি, সেখানে তিনি থাকছিলেন না, কিন্তু গতকাল রাতের বেলা একটি জায়গা থেকে তাকে ডাকা হয় এবং সেখান থেকেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই খবর। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে 2021 সালের এই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একাধিক অভিযোগ হলেও থানায় কিন্তু কোনো অভিযোগ দায়ের হয়নি। সেক্ষেত্রে পুরনো যে মামলা রয়েছে, সেই মামলা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো মামলা ইতিমধ্যেই সেখানে দায়ের হচ্ছে কিনা, এই গোটা বিষয়টা পুলিশের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য নয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে তাদের কাছে তথ্য নেই, কিন্তু যে খবর পুলিশ সূত্র মারফত তাকে 2021 সালে ভোট পরবর্তী যে হিংসা, প্রসেনজিৎ বিশ্বাস যে আত্মঘাতী ঘটনা, পরবর্তী ক্ষেত্রে বিজেপির অভিযোগ, সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ অনু। প্রায় 3.5 মাস ধরে লুকোচুরি জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পরে এবার ইডির হাতে বন্দী সোনা পাপ্পু। জমি জালিয়াতি থেকে তোলাবাজির অভিযোগ। 28শে মে পর্যন্ত ইডি হেফাজতে সোনা পাপ্পু। তাকে জেরা করে তদন্তের জাল গোটাতে চায় ইডি। ইডির হাতে সোনা। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার ইডির হাতে সোনা পাপ্পু। জমি জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে সোমবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার ইডির। কাঁকুলিয়া কাণ্ডের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে সোমবার ইডির অফিসে হাজির হন কসবার ত্রাস সোনা পাপ্পু। সোমবার সিজিওতে ঢোকার মুখে সব অভিযোগ অস্বীকার।
বিজনেস সংক্রান্ত ওনার সঙ্গে আমার কোনো রিলেশন এই যে তোলাবাজির নেক্সাসের কথা বলা হচ্ছে, জীবনে কোনোদিন তোলাবাজি না, ব্যবসায়ী, আমার ওরা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজির সঙ্গে যুক্ত নেই। আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার সঙ্গে তোলাবাজি নেই। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 10 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে তোলাবাজি, এলাকা দখল, বেআইনি নির্মাণ থেকে গুন্ডাগিরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে সোনা পাপ্পুর ডাক্তারি পরীক্ষা হয়। জিজ্ঞাসাবাদের আগে সোমবার নিজেকে নির্দোষ দাবি করলেও গ্রেফতার হতেই চুপ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের সামনে রা কাটেননি সোনা পাপ্পু। তাকে দেখে চোর চোর স্লোগানও দেয় জনতা। মঙ্গলবার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় সোনা পাপ্পুকে। সেখানেই সোনা পাপ্পুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করে ইডি। আদালতে ইডি আইনজীবী সওয়াল করেন, এই ব্যক্তি সমাজ বিরোধী, জমি দখলের দায়িত্বে ছিল। শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের হয়ে কাজ করত। জোর করে খুব কম দামে জমি বিক্রি করতে বাধ্য করত। পুলিশের এফআইআরে নাম ছিল, ইসিআইআরেও নাম আছে। বাড়িতে তল্লাশিতে বেআইনি আগ্নেয়াস্ত্র মেলে। স্ত্রীর নামে অস্ত্র কিনেছিল জয় কামদারের থেকে। 30টি বেআইনি সম্পত্তি আছে এদের নামে। কসবায় 7 কোটি টাকার সম্পত্তি 1.5 কোটি টাকায় কিনেছিল। তদন্তে অসহযোগিতা করেছেন বারবার, সমন পেয়েও আসেননি। 2 কোটি 14 লক্ষ নগদে জমা পড়েছিল এসপি কনস্ট্রাকশন সংস্থার নামে। অন্য সংস্থায় জমা পড়ে 15 কোটি টাকা। স্ত্রীর নামে থাকা সংস্থায় জমা পড়ে 6 কোটি। এটা 3P কেস, পুলিশ, প্রমোটার, প্রসিকিউটর অর্থাৎ নির্যাতনকারী। ইডির অভিযোগের বিরোধিতা করেন সোনা পাপ্পুর আইনজীবী। পাল্টা সওয়ালে তিনি বলেন, ইডি যে 4টি মামলার তদন্ত করছে তার একটিতেও হিসেব বহির্ভূত আয়ের অভিযোগ নেই। তল্লাশিতে পাওয়া আগ্নেয়াস্ত্রর বৈধ লাইসেন্স আছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাবার সময় থেকে ব্যবসা। শুধু নিজের ব্যবসা বাড়িয়েছেন, প্রমোটিং ব্যবসায় নেমেছেন। আদালতে জানান সোনা পাপ্পুর আইনজীবী, এই মামলায় যে গ্রাউন্ড অফ অ্যারেস্ট দিয়েছিল তাতে কোনো প্রেডিকেট অফেন্স মেড আউট হয়নি এবং প্রসিড অফ ক্রাইমের জন্য যে এলিমেন্টসগুলো লাগে ইডি কেসে পিএমএলএতে সেগুলো এখনো পর্যন্ত কোনো যোগসাজশ করতে পারিনি। আমাদের তরফ থেকে ছিল যে আমাদের এগেনস্টে যে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশনগুলো বেসলেস। সব কটা এফআইআর ওনার নাম আছে। ওনার বাড়িতে ইল্লিগাল আর্মস পাওয়া গেছে এবং একটা আর্মস পাওয়া গেছে যেটা উনি কামদারের কোম্পানির থেকে কিনেছিলেন। তার 15 দিন পরেই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা গেছে যে ওনার কাছে ক্যাশে প্রায় 1.5 কোটি টাকা জমা হয়েছে আর ওভার 2.5 ইয়ার্স প্রায় 16-17 কোটি মানে হেভি ট্রানজাকশন হয়েছে এবং অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে আন্ডার ভ্যালু। সুতরাং এই আন্ডার ভ্যালু প্রপার্টি কেনা হয়েছে ভয় দেখিয়ে। এটা পুরো একটা ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল। তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো, যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পুর এই নেক্সাসে আরো কে জড়িয়ে, কতদূর বিস্তৃত এই চক্র, পিছনে বড় মাথা কারা? সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি। নিউজ 18 বাংলা।